নমস্কার। যা বলবো সত্যি বলবো। আরো একটা বছর শেষ করলাম আমরা। মঙ্গল থেকে নতুন একটা বছর শুরু হচ্ছে, নতুন স্বপ্নের শুরু হচ্ছে। নতুনের গন্ধ মেখে আজ বাংলার দরজায় কড়া ঠুকছে পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। পয়লা বৈশাখ শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়। যদি রবি ঠাকুরের কথায় বলি, তাহলে নববর্ষের দিনের সঙ্গে বাকি ৩৬৪টা দিনের নারীর যোগ রয়েছে। পয়লা বৈশাখ বাংলার লোক উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে এই বঙ্গভূমিতে যারা থাকেন, এই দুনিয়া জুড়ে যারা বাংলায় কথা বলেন, তাদের সকলের উৎসব, বাঙালির উৎসব। এই বাংলার ভূখণ্ডে যারা থাকেন সবাই বাঙালি, সকলের আনন্দের উৎসব, আনন্দের দিন। আর আজ সেই ১৪৩২ শুরু হওয়ার ঠিক আগে, প্রাক মুহূর্তে এমনভাবে বিভাজন রেখা। বাংলার বাঙালি উৎসবেও ধর্মের লাইন টেনে দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা ডেকে আনলেন সেই ধর্মকে। এটা কি হিন্দুদের অনুষ্ঠান, সনাতনীদের অনুষ্ঠান। যতই চেষ্টা করুন কালচারাল হবে না। পয়লা বৈশাখে কালচারাল কিছু হবে না? এরা কি তাহলে বাঙালি সংস্কৃতিকে মুছে দিতে চাইছেন? দেখুন, কাউকে তুষ্ট করার দায় যে আমার নয় তা প্রথম দিন থেকে বলছি, আর আপনিও তো জানেন। সেই জন্যেই আমার মনে প্রশ্নগুলো আসে, আর প্রশ্নগুলো অকপটে আপনার সামনে রাখতে পারি, কারণ আমি নিশ্চিত আপনার মনেও আসে এই সব প্রশ্ন। আমরা বাঙালি, আমাদের মননে পয়লা বৈশাখে নতুন দিনের সূচনার বীজ বপন করে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার কথায় বলতে গেলে তবু মন একটা বিশেষ দিনের প্রয়োজন অনুভব করে, যেদিন সে প্রথম দিনকে আপনার মধ্যে বন্ধন মুক্তভাবে উপলব্ধি করতে পারে। আজকের এই অস্থির সময় দাঁড়িয়ে আমরা তো চাই একটা বিশেষ দিন, যে দিনটা সব অশান্তির গ্লানি মুছে আমরা বাংলার মানুষ নতুন করে শুরু করতে পারি। হিংসা ভুলে, অশান্তি ভুলে, ভেদাভেদ ভুলে বাঙালি হিসেবে শুরু করতে পারি, হাতে হাত ধরে সবাই একসঙ্গে। তবে নেতারা কি সে কথার মানেন? রাজনীতি তাদের আটকে দেয়। হয়তো মনে মনে তারাও বিশ্বাস করেন যা আমি আপনি ভাবছি। রাজনীতি আটকে দিচ্ছে। তাদের মুখে ওই একটাই কথা, এটা কি হিন্দুদের অনুষ্ঠান, সনাতনীদের অনুষ্ঠান। যতই চেষ্টা করুন কালচারাল হবে না। কালীঘাটে বিরাট লম্বা লাইন পড়বে, দক্ষিণেশ্বরে লাইন পড়বে, এবং সম্পূর্ণ সনাতনী কালচারে জয় শশাঙ্ক, জয় বঙ্গ। পয়লা বৈশাখকে শুধুমাত্র সনাতনীদের অনুষ্ঠান বলে কি বাঙালির চিরন্তন সংস্কৃতিকে আঘাত করা হচ্ছে না? গত কয়েক বছরে পয়লা বৈশাখের কথা বলতে গিয়ে বারবার শশাঙ্কের প্রসঙ্গ টেনেছে গেরুয়া শিবির। যেমন শুভেন্দু অধিকারী টানলেন, বঙ্গাব্দ চালু করেন কে? মুঘল সম্রাট আকবর না গৌড় অধিপতি শশাঙ্ক? বঙ্গভূমিতে ঠিক কবে থেকে বর্ষ গণনা শুরু হয়েছিল তার কোনো লিখিত ইতিহাস তো নেই। ৫৯৩ থেকে ৬২৫ খ্রিস্টাব্দের মধ্যে ছিল শশাঙ্কের রাজত্বকাল। যদিও ইতিহাসবিদদের একাংশ বলছেন শশাঙ্কের রাজত্বকালে বঙ্গাব্দ ব্যবহারের কোনো নথি মেলেনি। বঙ্গাব্দের ধারণার সঙ্গে অনেকে জুড়ে দেন ফসল তোলা আর কর আদায়ের ক্যালেন্ডারকে। সম্রাট আকবরের আমলে প্রবর্তিত হয় ফসলি সন, মানে ফসলি সন। পরে বাংলায় বঙ্গাব্দ নাম দিয়ে বাংলার হয়ে যায়। ফসল তোলার পর কর আদায়ের সুবিধায় বৈশাখে নতুন বছরের শুরুর কথাও বলেন অনেকে। কে করেছিলেন, কবে করেছিলেন, ইতিহাসবিদরা যে উত্তর আজও খুঁজছেন তার উত্তর হাতে নিয়ে ধর্মের নাম গাইতে পথে নেমে পড়েছে বিজেপি। সেই ভাগাভাগি, সেই গায়ের জোরে ইতিহাস তৈরির চেষ্টা। আমি এপার বাংলা থেকে আপনার নজর ওপার বাংলায় নিয়ে যেতে চাই। ওপারে দেখুন, গত আগস্টের পর থেকে পদ্মা পারে অনেক কিছু বদল হয়েছে। এবার তো বদলে গেল মঙ্গল শব্দটাই, মঙ্গলবাদ। আর সেই অমঙ্গলে কথাটাই আপনাকে বলতে চাই।
পয়লা বৈশাখ বছরের প্রথম দিনের এই উৎসব এক সূত্রে বেঁধে দেয় দুনিয়া জুড়ে ছড়িয়ে সব বাঙালিকে। এপারের মতো ওপার বাংলা তো উৎসবে মাতে। নতুন বছরকে বরণ করে নিতে প্রত্যেক বছর ঢাকার রাস্তায় আয়োজন হতো এতদিন মঙ্গল শোভাযাত্রার। সোমবারও তারা পথে নামলেন, তবে এবারের শোভাযাত্রা আর মঙ্গল রইল না। এবছর থেকে নাম বদলে হয়ে গেল আনন্দ শোভাযাত্রা। ভাবুন, যে উৎসবকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে তার নাম বদলে গেল। যুক্তি কি? না, মৌলবাদ আর ধর্মের নামে ভাগাভাগি কি কোনো যুক্তি মানে? বাংলাদেশের মৌলবাদীদের দাবি মঙ্গল শব্দটা হিন্দুদের ধর্মীয় অনুষঙ্গ। মঙ্গল কামনার মতো মানবিক অনুভূতিকে নিয়ে প্রশ্ন পদ্মা পারে। এবার থেকে আনন্দ শোভাযাত্রা পালন শুরু করলো বাংলাদেশ। 1989 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ শোভাযাত্রার আয়োজন করছে। 2016 সালে ইউনেস্কোর স্বীকৃতি পায় এই মঙ্গল শোভাযাত্রা। ইউনেস্কোর নথিতে মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখ বলেই উল্লেখ রয়েছে। নাম বদলের পর কি হবে এই স্বীকৃতির? নাম বদলের বিরোধিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া প্রাক্তনীদের একাংশ। মৌলবাদীদের হুমকিতে বাংলাদেশে বাতিল নববর্ষের একাধিক অনুষ্ঠান। মৌলবাদের বাঘের পিঠে সওয়ার হলে মঙ্গল অমঙ্গলের ফারাক যে মানুষ ভুলে যায় তার তো হাতে গরম উদাহরণ এই বাংলাদেশ। দেখুন, মৌলবাদ নির্দিষ্ট ধর্মের নয়, সব ধর্মের এই কট্টরপন্থীরা মৌলবাদীরা রয়েছেন। সোমবারও ঢাকার মানুষ পথে নামলেন। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগান উঠল। প্রতিবাদ যে শোভাযাত্রা জুড়ে থাকে বাঘ, মাছ, পেঁচার মতো বাঙালির চেনা মোটিভ, সেখানে এবার স্থান পেল এক ফ্যাসিবাদের প্রতীকও। কিন্তু সত্যি কি এই বৈশাখে ফ্যাসিবাদের ছায়া থেকে মুক্ত হতে পারল বাংলাদেশ? প্রশ্ন করতে আমার ভয় নেই। নববর্ষের উৎসবেও ভাগাভাগি করেন যারা, সেই নেতাদের জিজ্ঞাসা করি, ঘরের পাশের এই ছবি দেখে কি আপনারা কিছু শিখবেন, নাকি আমরাও এভাবেই ঠিক ওদের মতো পিছিয়ে যাব? ভাগাভাগি, বিভাজন, লাইন টেনে দাও, গন্ডি কেটে দাও, ওপার এপার যেন আলাদা থাকে, কেউ যেন কারোর মুখ না দেখে। এই যদি হয় রাজনীতি, তাহলে এমন রাজনীতি নিপাত যাক। হ্যাঁ, জোর গলায় বলছি। আর এই রাজনীতিকে পিছনে ফেলেই একটু একটু করে ছন্দে ফিরছে মুর্শিদাবাদের অশান্ত এলাকা। দেখুন, এই বিভাজন, গন্ডি কাটার রাজনীতির জন্যই তো আগুন জ্বলছিল মুর্শিদাবাদে। জঙ্গিপুর থেকে শুরু হয়েছিল, সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ ছড়াচ্ছিল। শক্ত হাতে তা দমনের চেষ্টা করছে রাজ্য এবং কেন্দ্রের পুলিশ প্রশাসন। একটু একটু করে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। একটু একটু করে খুলছে দোকানের শাটার, বাজার। পথে নামছে যানবাহন, অল্প কিন্তু নামছে। পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের মধ্যেই আস্থা খুঁজে পাচ্ছেন সাধারণ মানুষ। ঘরে ফিরতে শুরু করেছেন ঘর ছাড়ারাও। অশান্তির পর সেই মেঘ সরিয়ে ক্রমে আলো আসছে সুতি, ধুলিয়ানে। ওই বিভাজনের রাজনীতিকে পিছনে ফেলে মানুষ চাইছেন জীবনে ফিরতে, যেখানে নোংরা রাজনীতির ঠাঁই নেই। শনিবার আমরা যদি আফটারনুন থেকে ধরি, কোনো রকম মেজর ইনসিডেন্ট আমরা কিন্তু জঙ্গিপুরে হয়নি। সব রাস্তা চলাচল চলছে, টোটো যাচ্ছে। তারপর আমরা আমাদের সামনে মন্দির, ঠিক আছে, সবাই দোকানেও আমরা দোকান সুভদ্রা দেবী হোমিও ক্লিনিক, আমাদের ওষুধের দোকানটা খোলা হয়ে গেছে। ঠিক আছে, পরিস্থিতি এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই। ধুলিয়ান এখন স্বাভাবিক? হ্যাঁ, সব স্বাভাবিক, ঠিক আছে। এই কত লোকের রান্না হচ্ছে এখানে? 400 লোকের রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? ওই আলু সয়াবিন। ভালো আছে, শান্ত আছে। শান্ত আছে। এটা কোন জায়গা? কোনো গন্ডগোল দেখতে পাই না।
ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং উই আর ভেরি কনফিডেন্ট যে নর্মালসি খুব তাড়াতাড়ি, টোটাল নর্মালসি যেটা বলি, যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল। গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিলেন, তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন এবং আজকে আরো সেই প্রসেসটা বাড়বে। জীবনে ফেরার কথাই যখন বলছি, তখন জীবনে ফিরতে হচ্ছে কেন আচমকা, সে কথা তো বলতেই হবে। যে ক্ষত চিহ্ন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হয়ে রয়েছে, যে রকম জায়গা, যে গ্রামে কেউ ঢুকতে পারছে না, সেখানে পৌঁছেছিলাম আমরা, আমার সহকর্মী পিয়ালি। হ্যাঁ, সেই গোটা গ্রাম যা ক্ষত চিহ্ন দগদগে ঘুরে রেখেছে পিয়ালি। দুঃস্বপ্নের কালো মেঘ যেন ওই গ্রামের মাথার ওপর এসে পড়েছিল। গ্রামের নাম বেদবোনা। শামশেরগঞ্জের অশান্তি বিপর্যস্ত জাফরাবাদ পার করে আরো বেশ খানিকটা দূরে এই গ্রাম দাঁড়িয়ে আছে খণ্ডারের মতো। একের পর এক বাড়ি জুড়ে এখন আগুন আর ভাঙচুরের ক্ষত চিহ্ন দগদগ করছে। সেই বেদবোনায় প্রথম পা রাখলো জি 24 ঘন্টা। অশান্তির পর ঠিক কি হচ্ছে এখন, কি হয়েছিল, কেমন আছেন এখন সেখানকার মানুষ, দেখুন। যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে শামশেরগঞ্জের বেদবোনা গ্রাম। এটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই গ্রাম এবং তার মধ্যে 116টা বাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে এখানকার বেশিরভাগ মানুষ তারা অন্য জায়গায় গিয়ে থাকছে। কিছু মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে যার ঘরে আমরা রয়েছি তিনি জানাচ্ছেন যে 50,000 টাকা ছিল, সেটা লুট করে নেওয়া হয়েছে। ঘরে এই মুহূর্তে 3 জন ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে খাওয়ানোর মতন, রান্না করার মতনও কিচ্ছু নেই, কোনো কিছু অবশিষ্ট নেই। চাল থেকে জুয়েলারি সমস্ত কিছু লুটে নেওয়া হয়েছে। সব ভেঙে দিয়েছে, দেখেলেন সব ভেঙে দিয়েছে, কিছু নাই। এখন আমরা শান্তি চাই। গরিব মানুষ, আমরা রোজ দিন খাটি দিন খাই। এইখানে একটা BSF এর ক্যাম্প বসো, কেন্দ্র বাহিনী। ঘরবাড়ি সব পুড়িয়ে ছাই করে দিয়েছে, সম্পূর্ণ সব শেষ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা আছি এখন। এমন টাইমে হামলা করেছিল, কোনো কিছু নিয়ে আমরা বেরাতে পারিনি। সমস্ত কিছু ফেলে শুধু হাতে ফোনটা নিয়ে বাড়ি থেকে জীবনটা বাঁচানোর জন্য দৌড়ে বেরিয়েছি। 1.5 লাখ টাকা ছিল, ক্যাশ ছিল, 4 ভরি সোনা ছিল, কিচ্ছু নেই, কোনো কিছুই নিতে পারিনি। বেদবোনা গ্রামের বাসিন্দা সুমিত্রা ঘোষ, এই বৃদ্ধা, তিনি তার একটা জমি ছিল সেটা বিক্রি করেছিলেন এবং সেই জমি বিক্রি করে 5 লাখ টাকা পেয়েছিলেন এবং এই টাকা দিয়ে তার পরিকল্পনা ছিল, তার ঘর নেই এবং একটি ঘর বানানো, পাকা ঘর বানানোর পরিকল্পনা ছিল, কিন্তু সেই টাকা পুড়িয়ে ছাই হয়ে গেছে, সমস্তটা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে একেবারে অসহায় এই বৃদ্ধা। ওপর ঘরে আগুন লাগে, সবকে আমার ছাই করে দিয়েছে। এই টাকা দিয়ে কি ঘর করার কথা? ঘর করার জন্য আমি মাটি বেঁচেছিলাম, মাটি বেঁচেছিলাম, আমার সব টাকা আমার ছাই হয়ে গেছে পুড়ে। অন্তত 100-5 লোক তারা এই মুহূর্তে গ্রামের বাইরে রয়েছে, তারা মালদাতে রয়েছেন। যারা গ্রামে রয়েছেন তাদের মধ্যে কিন্তু এখনও আতঙ্ক রয়েছে। ফলে প্রশাসনের তরফ থেকে তাদের মনোবল বৃদ্ধি, তাদের আত্মবিশ্বাস ফেরানোর জন্য প্রচেষ্টা চলছে। গ্রামের ভেতরে প্রচুর সংখ্যায় পুলিশ, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যেই যারা সর্বহারা হয়েছে এই হামলার ঘটনায়, তাদের কাছে কিছুই নেই। ফলে প্রশাসনের তরফ থেকে ত্রাণ বিলির যে কাজ সেটাও শুরু হয়েছে। নাম ধরে ধরে তার ত্রাণ দেওয়া হচ্ছে তাদেরকে, যাতে তাদের যেহেতু কিছুই নেই, খাওয়া থেকে শুরু করে জামা কাপড়, এবং প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই সমস্ত দিকটা তারা দেখবেন।
দেখুন, যে কোনো ধ্বংসলীলা, যে কোনো ক্ষত অনেক কিছু শিখিয়ে যায়। বয়ে বেড়ানো ক্ষত বারবার মনে করায় কি শিখলাম আমরা। কিন্তু রাজনীতিকরা কিছু শেখেন, কিছু শিখতে চান? রাজনীতি থাকে তার নিজের ছন্দে, কারণ নেতারা তো নতুন শিক্ষা নিয়ে নয়, ব্যস্ত কোনো ঘটনা থেকে রাজনীতির ফসল তোলা নিয়ে। সব ঘটনায় এক নীতি রাজনীতির। ধর্মযুদ্ধকে কেন্দ্র করে চরম বিতণ্ডা বাংলা দেখেছে। ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে। তারপরও থামছেন নেতা নেত্রীরা। রাজ্যে শান্তির বাতাবরণ বজায় রাখায় তো তাঁদের ভূমিকা আছে, তাঁদেরই তো মূল ভূমিকা। কারণ ওই যে কথাগুলো তারা বলছেন, মুখনিসৃত বুলি, বন্দুকের গুলির মতো, তা যে কোথায় গিয়ে বিঁধছে আর কি আগুন ধরাচ্ছে তারা কি খোঁজ রাখেন না? রাখেন না, বা অঙ্ক কষেই রাখেন। তাদের কুছ পরোয়া নেই। আগুন জ্বললে সেই আগুন যেন না নেভে টেনে নিয়ে যেতে হবে ভোট পর্যন্ত। মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনায় তরজা উস্কানির। কে উস্কানি দিচ্ছে মুর্শিদাবাদে অশান্তির আগুন ঘিরে? কে দিচ্ছে? তৃণমূল স্পষ্ট করে বলছে বিজেপি। আর বিজেপির শুভেন্দু অধিকারী নাম করছেন তৃণমূলের সিদ্দিকুল্লাহ চৌধুরীর। শুনুন এই আগুনের মধ্যেও কিভাবে তরজায় মেতে উঠেছেন দুই নেতা। সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছেন। স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেব। এইভাবে আমার বিরুদ্ধে মিথ্যা বললে আমি মানহানির মামলা করব। প্রতিবাদ ঘিরে অশান্তি, তাতে মুর্শিদাবাদের বুকে ক্ষতচিহ্ন। আর তা নিয়েই শুভেন্দু সিদ্দিকুল্লাহর তীব্র বাগযুদ্ধ। এই বিধানসভার রেকর্ডে বলে গেছে, আপনারা মানে আমরা হিন্দুরা, আমরা দুই আমাদের দুই, আর আমরা দুই আমাদের চার। আপনার গ্যালারিতে বসেছেন, সেই শব্দবাক্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ গেছে, বাদ যায়নি। শুভেন্দুর সাথে একসাথে আমি ওই আপনার ক্যাবিনেটে ছিলাম। শুভেন্দু আমার প্রশংসা করে বলতো, সিদ্দিকুল্লাহ সাহেব জমিয়তের সংগঠনের এখানে সভাপতি, দারুল দেওবন্দের স্কলার, ইনি হলেন 1 নম্বর সেকুলার লিডার। শুভেন্দুকে বলুন তার ক্যাসেটগুলো আমার কাছে আছে। শান্ত হয়েছে পরিস্থিতি। গত কয়েকদিনের অশান্তির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। স্বাভাবিক হচ্ছে জনজীবনও। কিন্তু শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুরের অশান্তির ঘটনা ঘিরে এখনো তুঙ্গে বিতণ্ডা। $100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের। 100 কোটি টাকার 12-14 বছরের বাচ্চাদেরকে উস্কে ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। আমি শুভেন্দুকে ইউনুসের সাথে শুভেন্দুকে বলছি যে আর পশ্চিমবাংলায় এই সাম্প্রদায়িক বিদ্বেষের আগুন না জ্বালান। এখানে ওরা সফল হবে না, বিনা কারণে ওরা যে কোনো পরিস্থিতিতে নির্বাচন হলেই জিতবে। এত বলার কি আছে? আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক, রাষ্ট্রবিরোধী, জিহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন পিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল। মানে একেবারে অরাজনৈতিক, আমি জানি না, আমাদের রাজনীতি করা ছেলে, কিন্তু অরাজনৈতিক কথা বলছে কেন জানি না। এতে করে বাংলায় শান্তি থাকবে না, অশান্তি হবে।
বহু মানুষের জীবন ক্ষয় হবে। দেশ জুড়ে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ, সেই প্রতিবাদের আঁচে অশান্তি ছড়ায় মুর্শিদাবাদেও। জানিয়ে 26-এর আগে ধর্মযুদ্ধের তপ্ত বঙ্গে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি, পাল্টা সরব শাসক দল। যে কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকায় পরিস্থিতি এবং সেখানকার আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রেড ক্রস। মুর্শিদাবাদের রেড ক্রস, এই প্রশ্ন আসে এবং যিনি শুনছেন তিনি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করছেন, মুর্শিদাবাদের রেড ক্রস কেন? রাজনীতির বাকযুদ্ধ তো চলছে, আর সেই যুদ্ধে ঘি ঢালল এই রেড ক্রস প্রসঙ্গ। রাজভবনের মিডিয়া সেলের একটা এক্সপোস্ট, দুর্গতদের সাহায্যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে মুর্শিদাবাদ এবং মালদায় যেতে নির্দেশ দিলেন আমাদের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের মিডিয়া সেলের পোস্টে তাই জানানো হয়েছে। আমরা সবাই জানি যুদ্ধ বিধ্বস্ত এলাকায় বিস্তীর্ণ অঞ্চলে যুদ্ধ শেষে রেড ক্রস পাশে দাঁড়াতে যায়। সেই সোসাইটিকে মুর্শিদাবাদ, মালদা এবং কিছু অশান্ত এলাকায় যাওয়ার কথা বললেন রাজ্যপাল। এই ঘিরে তরজা বাঁধবে না তো আর কি নিয়ে বাঁধবে? রাজভবনের এক্স হ্যান্ডেল পোস্ট সামনে আসতেই রাজনীতি লাফিয়ে উঠল। ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে অশান্তিতে ভাঙচুর, লুট, জীবনহানি। গত কদিন ধরেই খবরের শিরোনামে মুর্শিদাবাদ। অশান্তির জেরে ক্ষতচিহ্ন ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুরের বুকে। অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে এবার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে যেতে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাজভবনের মিডিয়া সেলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, মুর্শিদাবাদ, মালদা সহ অশান্তি বিধ্বস্ত এলাকার দুর্গতদের দ্রুত সাহায্যের জন্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। তারপর ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। সোমবার ফের নতুন করে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। এই অবস্থায় সাধারণ যুদ্ধবিধ্বস্ত এলাকায় যায় যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, তাদের মুর্শিদাবাদ, মালদা যাওয়ার বোসের নির্দেশ ঘিরে রাজনীতি তেতে উঠেছে। এনার আগে যিনি ছিলেন তিনি দেখেছেন যে একটা বড় প্রমোশন পেয়ে গেছেন। এই লাইনে যদি এনারও প্রমোশন হয়, তাই অমিত শাহজিকে তুষ্ট করার চেষ্টা। রেড ক্রস সোসাইটি ন্যাশনালি ফেমড অর্গানাইজেশন, তারা যদি কিছু করতে চায় যাবে, কিন্তু সরকার এবং পুলিশের অনুমতি নিয়ে যেতে হবে। রাজনৈতিক হিংসা থেকে বিধানসভায় পাস হওয়া বিল আটকে রাখার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, একাধিক ইস্যুতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে নবান্নের সংঘাত লেগেই আছে। এবার অশান্ত মুর্শিদাবাদ, মালদায় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে যাওয়ার নির্দেশ নিয়ে রাজ্যপালকে নিশানা করল শাসক তৃণমূল, যা ঘিরে ফের একবার নবান্ন রাজভবন সংঘাতের আবহ তৈরি হলো। আচ্ছা, এই ধর্মের নামে বিভাজন, এই অশান্তি, এই ক্ষত থেকে আমরা কি শিখলাম? আদৌ কিছু শিখলাম? আর কি শিখলাম জানি না, তবে নতুন কিছু শব্দ নিশ্চয়ই শিখলাম, যা শেখানোর কৃতিত্ব অবশ্যই এই নেতাদের। এই ধরুন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তার পাশাপাশি তিনি আবার কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী, উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী, আর তিনি এবার নতুন শিক্ষা দিলেন। কি বললেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো, কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন। আমি বিজেপি নেতা হিসেবে বলছি না, মন্ত্রী হিসেবে বলছি না, আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি। কেন্দ্রের মন্ত্রী, তাও আবার শিক্ষায়, জোর গলায় বোঝাতে চাইলেন তার সবচেয়ে বড় পরিচয় তার ধর্ম পরিচয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার স্বার্থে হিন্দুদেরকে জলাঞ্জলি দেবে, এটা আমরা মেনে নিতে পারবো না। আমরা প্রয়োজনে রাস্তায় নামবো, এখনও নামিনি, আমি পরিষ্কার করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো, কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন। আমি বিজেপি নেতা হিসেবে বলছি না, মন্ত্রী হিসেবে বলছি না,
আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি। আচ্ছা, এইভাবে বলতে পারেন একজন মন্ত্রী, তিনি যে দল থেকে রাজনীতি করেন, তার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, দেশের প্রধানমন্ত্রীর স্লোগান, আর তার ক্যাবিনেটের সদস্য, সেই রাজনৈতিক দলের সদস্য, দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন তিনি মন্ত্রী নন, তিনি নেতা নন, তিনি হিন্দু। সাংবিধানিক দায়িত্বে থেকে এই কথা কি করে? আমাদের সংবিধান কি এসব বলে? সত্যি বলে কি? ভারতের সংবিধান ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিককে সমান অধিকার দেয়। সরকার মানুষে মানুষে ধর্মের নামে বৈষম্য করতে পারে না। এই ধর্ম নিরপেক্ষতা শব্দটায় আপত্তি অবশ্য বিজেপি নেতা মন্ত্রীদের নতুন নয়, তবে নতুন সুকান্ত বাবু বলতে শুরু করেছেন। তিনি নিজে অধ্যাপক, এখন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি এমনটা সবসময় বলতেন না। রাজনীতির গুতোয় এখন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েও তাকে বলতে হচ্ছে তিনি সবার আগে হিন্দু। আচ্ছা, উনি যে মন্ত্রী, উনি তো হিন্দুরা মন্ত্রী, মুসলিমেরও মন্ত্রী, শিখেরও মন্ত্রী, ইসাইয়েরও মন্ত্রী। ভুলে গেলেন নাকি? হিন্দু রাজনীতির অন্যতম পোস্টার বয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তো বহুবার বলেন হিন্দুত্বের কথা। এমনকি শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। 1976 সালে 42তম সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটো যোগ করা হয়। বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী এবং আরো অনেকে। ধর্মনিরপেক্ষতা সংবিধানের মূল কাঠামোর অঙ্গ বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতিরা জানান, সাম্য আর ভ্রাতৃত্ব শব্দ দুটো সংবিধানের 3য় অধ্যায়ে বর্ণিত অধিকারগুলো থেকেই স্পষ্ট। এত সবের পরেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রকাশ্যে শিক্ষা দিচ্ছেন ধর্ম পরিচয় সবচেয়ে বড় পরিচয়। উনি তো সংবিধানে শপথ নিয়েই মন্ত্রী হয়েছেন, মন্ত্রী তো গোটা দেশের জন্য হয়েছেন। তাহলে তিনি শুধু হিন্দুর মন্ত্রী? একটা বছর পূর্ণ হয়নি সুকান্ত মজুমদার শপথ নিয়ে এই ভারতের সংবিধানের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্যের কথা বলেছিলেন। সংবিধান এবং আইন অনুসারে কারোর প্রতি ন্যায় বিচারের শপথ নিয়েছিলেন এই সুকান্ত মজুমদারই। তারপরও অধ্যাপক সুকান্ত মজুমদার বলছেন তিনি আগে হিন্দু। আজ যখন এই কথাগুলো শুনছি, সারা দেশে পালিত হচ্ছে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী। সুকান্তর বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। আমরা প্রয়োজনে রাস্তায় নামবো, এখনো নামিনি, আমি পরিষ্কার করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো। সুকান্ত মজুমদার বলছেন রাস্তায় নেমে গাড়ি ধরে ধরে মারবো। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, একে তো আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত। সুকান্তবাবু, আপনার বীরত্ব কোথায় থাকে যখন মণিপুর জ্বলতে থাকে? কোথায় থাকে আপনাদের বীরত্ব? রাজনৈতিক নেতাদের আমি শুধু মনে করিয়ে দিতে চাই জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা। তিনি লিখেছিলেন, আমি আমার ধর্মের নামে শপথ নিই, আমি এর জন্য মরতেও পারি, কিন্তু এটা আমার ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ কল্যাণের বিষয় দেখবে, আপনার আমার ধর্ম দেখবে না। ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। নেতাদের আমার অনুরোধ, ব্যক্তিগত বিষয়টা প্লিজ ব্যক্তিগতই রাখুন। সুকান্ত মজুমদারের মতো অধ্যাপক মশাই সংবেদনশীল একজন মানুষ যখন তার ধর্ম পরিচয়কে সবার আগে তুলে ধরেন, যিনি গোটা দেশের মন্ত্রী, তিনি যখন সবার কথা ভুলে গিয়ে শুধু হিন্দুদের কথা বলেন, তখন কষ্ট হয়। আর এটাই অশান্তি ছড়ায়, এই মানসিকতাই অশান্তি ছড়ায়। তবে অশান্তি খানিকটা হলেও প্রশমিত। একটু একটু করে মুর্শিদাবাদ যেন চেনা ছন্দে ফিরছে। রাজনীতিকরা তারা চেনা ছন্দে ফিরছেন। তারা অবশ্য নিজেদের চেনা ছন্দেই আছেন, ওই যে আগুনটা জ্বালিয়ে রাখতে হবে। কারণ 26-এর ভোট ব্যাংক,
ভোট বড় বালাই। বছর ঘুরলেই বিধানসভা ভোট, অশান্তির ছাই চাপা আগুনেও তাই রাজনীতি খুঁজে বের করতে হবে। সেটা কি ইভিএম পর্যন্ত নিয়ে যেতে হবে। আক্রমণ, পাল্টা আক্রমণ, আগুন নিভতে দেওয়া যাবে না, এটাই চাইছেন তো রাজনীতিকরা। জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান, শ্রুতি, মুর্শিদাবাদ জুড়ে অশান্তির ঘটনায় তোষণের অভিযোগে শাসক তৃণমূল বিদ্ধ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি সরব বিজেপি। কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন মঞ্চ থেকে সোমবার তার জবাবও দিলেন ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, ধর্ম মানে সংস্কৃতি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। বিজেপির আক্রমণের জবাব দেওয়াই শুধু নয়, কালীঘাট, দক্ষিণেশ্বর, বক্রেশ্বরের মতো হিন্দু তীর্থস্থানের নাম নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী যখন বিজেপির তোষণের অভিযোগের চড়া সুরের জবাব দিলেন, তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের অশান্তি নিয়ে অনেক দূর যাওয়ার হুঙ্কার দিলেন। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে, ডাকবাংলো মোড়ে, ধুলিয়ান টাউনে, জঙ্গিপুরে এবং শামশেরগঞ্জের একাধিক গ্রামে। আমরা এটা ছাড়বো না, এটা খুব বড় ইস্যু। শুভেন্দু অধিকারী বললেন 100 কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়েছে এবং পুরোটাই হিন্দুদের। আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে, ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। আগে সারাতে হবে হিন্দুদের বাড়িঘর, রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে অন্য কথা হবে। এখানেই শেষ নয়। ওই যে বলছিলাম ভোট আসছে, আগুন নিভতে দেওয়া যাবে না, কোথাও সেরকমই সুর কি আজ শোনা গেল। লম্বা রোড ম্যাপের কথা বললেন শুভেন্দু অধিকারী। আমরা ছাড়বো না, লম্বা রোড ম্যাপ তৈরি করেছি আমরা। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই, আমি বলে গেলাম। পয়লা বৈশাখের রীতি মেনে কাল হালখাতার পুজো, আর বিরোধী দলনেতা বললেন হাল ফেরাবেন তিনি। কালীঘাটে বিরাট লম্বা লাইন পড়বে, দক্ষিণেশ্বরে লাইন পড়বে, সর্বত্র লাইন পড়বে। ব্যবসায়ীরা খাতা নিয়ে এসে চন্দন লাগাবে, গণেশ পুজো করবে দোকানে, মঙ্গল ঘট স্থাপিত হবে, সবাই হাল খাতা নিয়ে যাবে। আমি হাল ফেরানোর খাতা নিয়ে যাব। হাল খাতার হাল শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে। হাল শব্দের অর্থ কি? নতুন। এখন শুভেন্দু অধিকারী হাল ফেরানো বলতে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের কথাই তো বললেন। এ নিয়ে বিরোধী দলনেতাকে কি আক্রমণ করতে ছাড়ে শাসক তৃণমূল? শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশের স্টাইলে ঢুকেছে, লুট করেছে। তাহলে শুভেন্দু অধিকারীর কাছেও তিনিও নিশ্চিত যে বাংলাদেশ থেকে ঢুকেছে। ঢুকলো কি করে? বর্ডারে তো বিএসএফ থাকার কথা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বিএসএফ এর বিরুদ্ধে মহিলাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং ক্লাবকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান তাদের ঠেকানোর জন্য, আর যে বিএসএফ কে ডেকে আনা হয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে ওখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার জন্য, তারপরে এই ধরনের বক্তব্যের মানে কি? শুভেন্দু অধিকারী একা নাকি? রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও হুঁশিয়ারির সুরেই কথা বলছেন আজকাল। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রয়োজন, তাদের বাড়িঘর সব তৈরি করে দিতে হবে। আর বিজেপি সরকারের তো আমরা আইন বানাবো, আইন বানিয়ে যে যারা দাঙ্গা করেছে তাদের সম্পত্তি ক্রোক করব, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো, তুলে যাদের বাড়িঘর ভেঙেছে তাদের বাড়িঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবো। তীব্র এই বাগযুদ্ধের মধ্যেই মুর্শিদাবাদে ধীরে ধীরে শান্তি ফেরার জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে কৃতিত্ব নিতে চাইলেন শুভেন্দু অধিকারী। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, ডেল্টা এবং কোবরা। সেই
স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন, আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে কোর্টের মাধ্যমে। মানে কেন্দ্র এবং রাজ্যের যৌথ বাহিনী কাজ করছে, নিয়ন্ত্রণে এখন মুর্শিদাবাদ, কিন্তু কৃতিত্ব বিজেপির। বিজেপি নেতৃত্বের কথায় স্পষ্ট, 26-এর আগে এই হাতে গরম ইস্যু তাকে ব্যবহার করতেই হবে। অন্যদিকে শাসক তৃণমূল অশান্তির পিছনে উস্কানি দেওয়ার অভিযোগে বিঁধছে বিজেপিকে। বিজেপি বলছে উস্কানি দিচ্ছে তৃণমূলের সিদ্দিকুল্লাহ। এই চাপান উত্তর বিতণ্ডায় বরাবরের মতোই একটা বিষয় স্পষ্ট, জলটা ঘোলা হয়েছে। আরও ঘোলা করার কাজ চালিয়ে যাচ্ছেন এক শ্রেণীর রাজনীতিকরা। হোক না সেটা অশান্তির মতো অনভিপ্রেত ঘটনা, মাছ তো ধরে নেওয়া যাবে। ঝগড়া, অশান্তি, মারামারি, কাটাকাটি, একে অন্যকে গালাগাল দেওয়া, এসব করতে করতেই একটা বছর শেষ। বছরের শেষটায় যে শুধু অশান্তির খবর আর ছবি দেখাতে হবে, আমরা কি ভেবেছিলাম বছর শুরুর সময়? আচ্ছা, এই যে পয়লা বৈশাখ নাকি শুধু সনাতনী হিন্দুদের উৎসব বলে শুভেন্দু অধিকারী বললেন, যা দিয়ে শুরু করেছিলাম, সত্যি বলুন তো, যখন একটা নতুন বছর আসে আমরা কি এরকম ভাবি? আচ্ছা, এটা হিন্দুদের অনুষ্ঠান, হিন্দুরা যেন ভালো থাকে, জীবনে ভেবেছেন আপনি বাংলার বাসিন্দা হয়ে? ভাবেননি তো। আমরা বাঙালিরা কি ভাবি? আমরা একটা নতুন বছরে তো স্বপ্ন দেখি ভালো করে বাঁচার, সুন্দর করে থাকার। বছরের শেষে কি শুনছি আমরা? এমন ছবি আর দেখতে চাই না। নববর্ষ নিয়ে বলতে গিয়ে রবি ঠাকুরের কথা দিয়ে শুরু করেছিলাম, আবার তার কথাতেই বলি। এই যে নববর্ষ আজ জগতের মধ্যে এসে দাঁড়িয়েছে, এ কি আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পেরেছে? কামনা করি আমাদের প্রতিজ্ঞাগুলো আমাদের হৃদয়ের অন্দরে কাজে প্রতিফলিত হোক। আমি চাই 1432-এ বন্ধ হোক হানাহানি, নববর্ষে আসুক শান্তি সম্প্রীতি, নববর্ষে মানবতার জয় হোক। আমাদের নতুন বছর জুড়ে জীবনের একেবারে শেষ প্রান্তে এসে 1348 বঙ্গাব্দের পয়লা বৈশাখ কবিগুরুর লেখা সেই পংক্তিগুলোই, উদয় শিখরে জাগে মা ভই নবজীবনের আশ্বাসে, জয় 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 রে মানব অভ্যুদয়ে মন্দ্রী উঠিল মহাকাশে। দেখুন, আর যাই হোক, ধর্ম যখন ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানে এসেছে, তখন চতুর্দিকে যে অশান্তির বাতাবরণ তা খুব স্পষ্ট হয়ে গেছে। ধর্ম যে পেট ভরাবে না তা স্পষ্ট হয়ে গেছে, উল্টে ধ্বংস করে দেবে ধর্মকে ব্যবহার করে এই রাজনীতি, তা স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাদের পেটে সত্যিকারের ভাত নেই ওদের কথা কে বলবে? যারা ধর্মের গান গাইছেন, রাজধানীর পথে এবার চাকরিহারারা, আমি ওদের কথা বলছি। ওদেরও তো প্রতিবাদ। এবার রাজধানী দিল্লির বুকে যন্তর মন্তরে ধর্ণা অবস্থান কর্মসূচি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার ইচ্ছা চাকরিহারাদের একাংশের। চাকরিহারাদের ভাঁওতা দিচ্ছেন কিছু মানুষ। একটু আগে কথা বলছিলাম বিকাশ ভট্টাচার্যের সঙ্গে, তিনি এই কথাই বললেন, দিগ্ভ্রান্ত চাকরিহারারা। যার পেটে ভাত নেই তার আর দিগ্ভ্রান্ত না হয়ে উপায় কি বলুন বিকাশবাবু? নিজেদের দাবি নিয়ে এবার দিল্লি চলেছেন শিক্ষক শিক্ষিকারা। সেই জায়গা থেকে আজকে ধর্মতলা থেকে এই বাস ছাড়া হবে এবং সেখানে যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন ও শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা চলেছেন দিল্লির উদ্দেশ্যে। সুপ্রিম রায়ে 26,000 চাকরি বাতিলের পর থেকেই কলকাতার পথে চাকরিহারারা। কসবায় লাঠিচার্জের ঘটনা ঘিরে উত্তাল হয়েছে রাজ্য। পাশাপাশি এসএসসি ভবনের সামনেও অনশন করেছেন কয়েকজন চাকরিহারা। ধর্মতলায় শহীদ মিনার চত্বরেও অবস্থান আন্দোলন হয়েছে। এবার দিল্লি চলো। এবার রাজধানীর পথে চাকরিহারাদের প্রতিবাদ। দিল্লির যন্তর মন্তরে ধর্ণা অবস্থান কর্মসূচি করবেন তারা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন চাকরিহারারা।
আমাদের সাথে কি ধরনের একটা ছেলে খেলার মতন অবিচার করা হয়েছে। আমাদের মানে দুর্নীতি করলো কেউ, দুর্নীতি করে চাকরি পেলো কেউ, আর তার জায়গায় মানে ডুবতে হচ্ছে আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। তো সেই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাইছি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সোমবার বাসে চড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন 60 জন চাকরিহারাদের একাংশ। আরও বেশ কয়েকজন ট্রেনে করেও বুধবার দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে যোগ দেবেন। যদিও চাকরিহারাদের দিল্লি যাওয়াকে ভাঁওতা বলে জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যারা দিল্লি যাচ্ছেন বা যারা এদের পরামর্শ দিয়েছেন সকলেই ভ্রান্ত পথের পথিক। মনে রাখতে হবে যে যারা মামলা করেছেন আবেদনকারী তারা কিন্তু দাবি করছেন যে তারাও যোগ্য। তাদের যদি ঠিকমতো নির্ণয় করা হতো তাহলে তারাও নির্বাচিত হতেন এবং তারাও শিক্ষকের চাকরি পেতে পারতেন। কিন্তু গোটা প্রক্রিয়াটাকে দুর্নীতির মধ্য দিয়ে করার ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়াটাকেই আদালত বাতিল করে। নাটক বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তৃণমূলের দালালরা যাচ্ছে, ও সব ড্রামাবাজি জানা আছে। ও দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 8 ফুট। সমাধান কোনো কিছু মানে সমাধান মমতার কাছে। মন্তরে যদি আপনি যান দেখবেন প্রতিদিন 20-30টা আলাদা সংগঠন বিক্ষোভ দেখা। দিল্লিতে ধর্ণা ছাড়াও কলকাতাতেও লাগাতার কর্মসূচি রয়েছে চাকরিহারাদের। 22 এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। 23 এবং 28 এপ্রিল রাস্তায় নেমে চলবে প্রতিবাদ বিক্ষোভ। যারা যোগ্য চাকরিহারা তাদের যাতে সেই মর্যাদা ফিরিয়ে দেওয়া হয় সেই দাবি তারা রাখবেন একেবারে দিল্লির বুকে দাঁড়িয়ে। প্রতিদিনের মতোই কিছু খবর রেখে দিই এক ঝলকে আপনাকে দেখাবো বলে। দেখুন আজ মুর্শিদাবাদ কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা। গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আছে, তবে আইন নিজের হাতে নয়, প্ররোচনায় পা দেবেন না। কালীঘাটের স্কাই ওয়াকের উদ্বোধন করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইন প্রতিবাদের আজ অগ্নিগর্ভ ভাঙর, আক্রান্ত পুলিশ, বাইক গাড়িতে আগুন, পুলিশের ধরপাকড়। মৌলালি মোড়েও তুলকালাম, নওশাদের প্ররোচনায় আগুন, তোপ শওকতের। ওয়াকফ আছে, নতুন করে উত্তেজনা শামশেরগঞ্জের জাফরাবাদে। আমবাগান থেকে ছোড়া হলো ইট পাটকেল, পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ। মুর্শিদাবাদে অশান্তি নেপথ্যে বহিরাগতরা, জল্পনা উস্কে দিলেন খোদ তৃণমূল বিধায়ক। বাইরের লোক এসে অশান্তি করছে মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়। আমার প্রতিজ্ঞা, যা বলবো সত্যি বলবো। 150 জন চাকরিহারা যখন দিল্লির পথে, এই আশা নিয়ে দিল্লির বুকে যদি তাদের দাবি দেওয়া তুলে ধরা যায় তাহলে হয়তো তারা চাকরিটা পাবেন। বিশেষ করে যারা যোগ্য তারা এটা ভাবছেন। আচ্ছা, সত্যি কি এটা হবে? আইনে কি সেরকম কোনো অবকাশ আদৌ আছে, নাকি শুধুই রাজনীতির গঙ্গা দিয়ে জল বয়ে যাবে? চলুন এই সব কিছু নিয়ে একটু কথা বলি। মূলত যারা কখনো চাকরি প্রার্থী এবং চাকরি হারাদের হয়ে আদালতে লড়াই করেছেন, যাদের মধ্যে অন্যতম নাম সিপিআইএম নেতা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। পিউ কথা বলছি। বিকাশবাবু, আপনিও জানেন 150 জন চাকরিহারা যারা দিল্লির যন্তর মন্তরে অবস্থান করবেন, এই সংকল্প নিয়ে তারা পৌঁছলেন। এখানে অনশন শুরু করেছিলেন বেশ কয়েকজন, তারা তুলে নিয়েছেন, কিন্তু আন্দোলনটা চলছে। হ্যাঁ, তাদের একটা বড় অংশের তীর শাসকের দিকে, কিন্তু বড় অংশের তীর আপনার দিকেও, যে আসলে আপনারা ওদেরকে সামনে রেখে রাজনীতির ইচ্ছা পূর্ণ করছেন, ওদের কোনো আখেরে লাভ হচ্ছে না। প্রশ্ন হচ্ছে যে যারা দিল্লি যাচ্ছেন বা যারা এদের পরামর্শ দিয়েছেন সকলেই ভ্রান্ত পথের পথিক। মনে রাখতে হবে যে যারা মামলা করেছেন আবেদনকারী তারা কিন্তু দাবি করছেন যে তারাও যোগ্য। তাদের যদি ঠিকমতো নির্ণয় করা হতো তাহলে তারাও নির্বাচিত হতেন এবং তারাও শিক্ষকের চাকরি পেতে পারতেন।
কিন্তু গোটা প্রক্রিয়াটাকে দুর্নীতির মধ্য দিয়ে করার ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়াটাকেই আদালত বাতিল করে দিয়েছে। এটা আদালত হঠাৎ কিন্তু বাতিল করেনি। যারা আজকে আন্দোলন করছেন প্রত্যেকের প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু বুঝতে হবে যে সহানুভূতির ওপরেও হচ্ছে কিন্তু মৌলিক নীতিবোধ, সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক মূল্যবোধ এই সমস্তটাই বিচার করতে হয়। যে দেশে লক্ষ লক্ষ যোগ্য মানুষ বসে আছেন, যারা আশা করছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে চাকরি পেতে পারেন, তারা যখন বঞ্চিত হন তারা আদালতে যান। এখানে আমাদের কোনো ব্যক্তিগতভাবে রাজনৈতিক বা ব্যক্তিগত সুবিধা অসুবিধা কিছু নেই। যারা এই কথাটা বলছেন খুব বিনয়ের সঙ্গে বলতে হয়, তারা হয়তো দিকভ্রান্ত, পথভ্রষ্ট, তারা কোনো একটি রাজনীতির শিকার হয়ে এই কথাটা বলছে। আমরা আইনজীবীরা সওয়াল করেছি, কোর্টের কাছে এই কথা প্রমাণ করার চেষ্টা করেছি যে নির্ণয় প্রক্রিয়াটা অত্যন্ত দুর্নীতিমূলক হয়েছে এবং যারা যোগ্য, যাদের যোগ্যতা নির্ণয় করা উচিত ছিল তা নির্ণয় করা হয়নি। 22 লক্ষ মানুষ কিন্তু সেই পর্যায়ে আছেন। আদালত সমস্ত দিক বিবেচনা করেছেন। যারা আজকে রাস্তায় আছেন তাদের কথা শুনেছেন, তাদের আইনজীবীদের কথা শুনেছেন, বহু প্রথিতযশা আইনজীবীদের তারা নিয়োগ করেছেন। সমস্ত বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মনে রাখবেন যে এই ডিভিশনটা তৈরি হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে, সুতরাং এই মামলা সুপ্রিম কোর্টে যাতায়াত করেছে বহুবার। তার নির্দেশে একটা বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি হলো। সেই ডিভিশন বেঞ্চ তারা সমস্ত পর্যালোচনা করে 17টা কারণ দেখিয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে। এক্ষেত্রে আমার বা আমাদের কোনো উদ্দেশ্য আছে যারা ভাবছেন, তারা আবারও বলি দিকভ্রান্ত, এছাড়া আর কিছু নন। অন্য রাজনৈতিক কোনো একটা গোষ্ঠী বা কোনো ইনক্লিনেশন পলিটিক্যাল থাকতে পারে, এভাবে দাগিয়ে দেওয়াটা সোজা। কিন্তু রায় বেরোনোর পর আমরা যখন একের পর এক চাকরিহারার সামনে আমাদের জি 24 ঘন্টার বুম ধরছিলাম, তাদের ওই সময়ের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, তাদের বুক ফাটা আর্তনাদ কোথাও যেন গিয়ে আছড়ে পড়ছিল আপনার নামটাকে সামনে রেখে, যে আপনারা তাহলে এতদিন করলেন কি? ওদের হয়তো লড়লেন, আপনারা এত সওয়াল জবাব করলেন, যা অভিযোগ সেগুলো রাজ্যের বিরুদ্ধে ছিল, কিন্তু দিনের শেষে ওদের হাতে পেন্সিল ছাড়া কিছু নেই, বাকি রাজনীতি যেমন ছিল তেমন আছে। আবারও বুঝতে হবে যে সকলেই চাকরি প্রার্থী, তাদের নিয়োগপত্র দেওয়ার দায়িত্ব, যোগ্যতা মান নিরীক্ষণ করার দায়িত্ব, নির্ণয় করার দায়িত্ব রাজ্য সরকারের। সুতরাং সমস্ত ভুল ত্রুটি তা রাজ্য সরকারেরই হবে। এখন কেউ যদি ভুল কাজে শিকার হন, সেজন্য তাকে, যারা ভুল করেছেন তাদের বিরুদ্ধেই তাদের আন্দোলন বা ক্ষোভ দিক নির্দেশ করতে হবে। তারা যদি মনে করেন কেন আপনি যারা বঞ্চিত বলে দাবি করছেন তাদের হয়ে সওয়াল করতে গিয়ে এমন সওয়াল করলেন যে সওয়ালে আমাদের চাকরি চলে গেল, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা নয়। আজকে আপনারা যদি আমাকে নিয়োগ করতেন আপনাদের পক্ষে কথা বলার জন্য, আমি কি আদালতে গিয়ে মাঝপথে দাঁড়িয়ে পড়তাম যে না এর সুবিধা হবে ওর অসুবিধা হবে তাই সেভাবে রায় করো? আসলে তৃণমূল কংগ্রেস তারা প্রত্যক্ষভাবেই চেয়েছেন এই ব্যাপারটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত আমার প্রতি বিদ্বেষ তৈরি করা এবং তাকে কেন্দ্র করে সিপিআইএম এর প্রতি বিদ্বেষ তৈরি করা। যারা বলছেন স্বতঃস্ফূর্ত, তারা কেউ স্বতঃস্ফূর্ত নন, কেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর থেকেই তারা এই ধরনের গুঞ্জন তৈরি করেছেন। সুতরাং তাকে স্বতঃস্ফূর্ত আবেগ বলে সহানুভূতি দেওয়াটাও বোধহয় আমার মনে হয় ঠিক নয় এবং নৈতিকও নয়। তাহলে কি আপনার মতে আর কোনো সম্ভাবনা নেই চাকরিহারাদের, অন্তত যোগ্য কোটানকোট চাকরিহারাদের চাকরি ফিরে পাওয়ার? আমার বুদ্ধিতে নেই। এখন ওরা চেষ্টা করবেন, চেষ্টা করতেই পারেন, চেষ্টা করে যদি কিছু সুরাহা পান আমিও খুশি হব। যা বলি সত্যি বলি, যা বলবো সত্যি বলবো, রোজ রাত 9টায় সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।